ওয়েলকাম টু মশিউস অ্যাকাউন্টিং সলিউশন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে যেই টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার আছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। সো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তোমাদের প্রত্যেক বোর্ড এক্সামেই এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের উপর 10 মার্কসের একটা কোশ্চেন মাস্ট আসবে। এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। আর যে কোনো বিজনেস অর্গানাইজেশনের জন্য এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বা ফিনান্সিয়াল স্টেটমেন্টকে অ্যানালাইসিস করা এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমাদের যারা কিনা অ্যাকাউন্টিং ইনফরমেশনে যারা ইন্টারেস্টেড ইউজার আছে তারা কিন্তু এই বিভিন্ন রকম ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন দেখে অনেক সময় কিন্তু তারা সঠিক ডিসিশন রাইট ডিসিশন নিতে পারে না। কারণ আমরা জানি যে আমাদের বিভিন্ন রকম ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে, যেমন স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ রিটেইনড আর্নিংস, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওনার্স ইকুইটি। এরকম বিভিন্ন রকম ফিনান্সিয়াল স্টেটমেন্টের ম্যাথমেটিক্যাল এত বড় বড় প্রেজেন্টেশন দেখে অনেক সময় কিন্তু তাদের পক্ষে রাইট ডিসিশন নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো এই জন্য যেটা করতে হয়, এই বিভিন্ন যেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলোকে আমরা বিভিন্ন রেশিওর মাধ্যমে বিভিন্ন পার্সেন্টেজের মাধ্যমে আমরা অ্যানালাইসিস করতে হয়। তো যখন কিনা এরকম বিভিন্নভাবে সহজে আমরা যখন এই ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলোকে বিভিন্ন রেশিওর মাধ্যমে হরিজন্টালি ভার্টিক্যালি অথবা রেশিও অ্যানালাইসিস আমরা যখন করব, তখন এই অ্যানালাইসিসগুলো দেখে যারা কিনা অ্যাকাউন্টিং ইনফরমেশনে যারা কিনা ইন্টারেস্টেড ইউজার আছে তাদের জন্য রাইট ডিসিশনটা নেওয়া খুব সহজ হয়ে যায়। তো আমরা তোমাদের পরীক্ষার জন্য এই ফিনান্সিয়াল স্টেটমেন্টকে আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করতে পারি, যেটা বললাম যে আমরা রেশিও অ্যানালাইসিস করতে পারি, আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে পারি, হরিজন্টাল অ্যানালাইসিস করতে পারি। বাট তোমাদের জন্য যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। দ্যাট মিনস সবসময় তোমাদের পরীক্ষাতে এই রেশিও অ্যানালাইসিস থেকেই কিন্তু কোশ্চেন আসবে। বিভিন্ন রকম রেশিও অ্যানালাইসিস আছে। তো এর মধ্যে সবচেয়ে মোস্ট কমন যেই ফর্মুলাগুলো যেই ফর্মুলাগুলো থেকেই তোমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসে, এর মধ্যে 5টা সূত্র নিয়ে আমি এখন আলোচনা করব। নাম্বার 1 আমাদের যেটা আসে সবসময় সেটা হচ্ছে যে কারেন্ট রেশিও। এই কারেন্ট রেশিও হচ্ছে কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের কারেন্ট লায়াবিলিটি পরিশোধ করার ক্ষমতাটা কতটুক সেটা যাচাই করার জন্যই কারেন্ট রেশিওর মাধ্যমে আমরা এটা বলতে পারবো যে কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের কারেন্ট লায়াবিলিটিগুলো, তাদের যেই চলতি দায়গুলো আছে, এটা কত দ্রুত তারা সেটা পরিশোধ করার সক্ষমতা, তাদের যে অ্যাবিলিটি এটা কতটুকু, এটা মেজার করার জন্য আমরা কারেন্ট রেশিও এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। তো কারেন্ট রেশিওর ফর্মুলাটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। আমরা যদি কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের টোটাল কারেন্ট অ্যাসেটসকে যদি কারেন্ট লায়াবিলিটি দ্বারা যদি ডিভাইড করি, তাহলে কিন্তু আমরা কারেন্ট রেশিও পেয়ে যাব। আর এটার একটা স্ট্যান্ডার্ড একটা রেশিও হচ্ছে 2:1। অর্থাৎ কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের এই কারেন্ট রেশিও যদি 2:1 মধ্যে মিনিমাম যদি 2:1 যদি হয়, তাহলে বলতে হবে যে হ্যাঁ, তাদের এই অর্গানাইজেশনের কি অবস্থা ভালো, তাদের কারেন্ট লায়াবিলিটি পরিশোধ করার কি ভালো সক্ষমতা আছে, ক্যাপাবিলিটি আছে। ওকে, তো কীভাবে আমরা কারেন্ট রেশিও পাবো? টোটাল কারেন্ট অ্যাসেটসকে আমাদের স্টেমের মধ্যে কিন্তু বিভিন্ন রকম কারেন্ট অ্যাসেটস থাকবে, ফিক্সড অ্যাসেটস থাকবে, এগুলো মিক্সিং অবস্থায় থাকবে। কারেন্ট লায়াবিলিটিগুলো, লং টার্ম লায়াবিলিটিগুলো এগুলো একসাথে থাকবে। তো আমাদেরকে যেটা করতে হবে, এই টোটাল অ্যাসেটসগুলোর মধ্যে থেকে যেগুলো কিনা কারেন্ট অ্যাসেটসের আইটেম সেগুলো আমরা চুজ করব। আমাদের লায়াবিলিটিগুলোর মধ্যে যেহেতু একসাথে কারেন্ট লায়াবিলিটি, লং টার্ম লায়াবিলিটি একসাথে মিক্সিং অবস্থায় থাকবে, তো সেগুলোর মধ্যে থেকে যেগুলো কারেন্ট লায়াবিলিটি সেগুলো একসাথে করব। এবার টোটাল কারেন্ট অ্যাসেটসগুলো একসাথে যোগ করলে সবগুলো যে কারেন্ট অ্যাসেটসের আইটেম থাকবে সবগুলো আমরা একসাথে যোগ করলে টোটাল কারেন্ট অ্যাসেটস পাবো। কারেন্ট লায়াবিলিটির আইটেমগুলো একসাথে যোগ করলে টোটাল কারেন্ট লায়াবিলিটি পাবো। এবার কারেন্ট অ্যাসেটসকে কারেন্ট লায়াবিলিটি দ্বারা ডিভাইড করব। ডিভাইড করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কারেন্ট রেশিওর অ্যান্সার। ওকে, তো অ্যান্সার যেটাই আসুক আমরা 1:1 দ্বারা প্রকাশ করব। যেমন কারেন্ট অ্যাসেটসকে কারেন্ট লায়াবিলিটি দ্বারা ডিভাইড করার পরে রেজাল্ট যদি আসে 3, তো আমরা লিখব 3:1। যদি কারেন্ট অ্যাসেটসকে কারেন্ট লায়াবিলিটি দ্বারা ডিভাইড করার পরে রেজাল্ট যদি আসে 4, তাহলে লিখব 4:1। দ্যাট মিনস আমাদেরকে এরকম 1:1 দ্বারা রেজাল্ট প্রকাশ করতে হবে। ওকে, তো কারেন্ট রেশিও আমরা শিখে গেলাম। ঠিক আছে, আচ্ছা
আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে তোমরা যদি এই কারেন্ট রেশিও যদি শিখতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু এই কারেন্ট অ্যাসেটস কারেন্ট লাইবিলিটিগুলো কিন্তু চিনতে হবে। তোমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারটা তোমরা একটু পড়লেই কোনগুলো কারেন্ট অ্যাসেটস, কোনগুলো ফিক্সড অ্যাসেটস, কোনগুলো কারেন্ট লাইবিলিটি, কোনগুলো লং টার্ম লাইবিলিটি, এগুলো তোমরা জেনে ফেলতে পারবে এবং এটা জানা আগে জরুরি, ঠিক আছে? কারণ অ্যাসেটস যদি না চিনো তাহলে কিন্তু তোমাদের জন্য এটা অ্যান্সার করা খুব টাফ হয়ে যাবে। ওকে, আচ্ছা, দেন আমি তোমাদের জন্য যেটা শেখাবো সেটা হচ্ছে কুইক রেশিও। আচ্ছা, এই কুইক রেশিওটা আবার আরেক নামে আসে, সেটা হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও অথবা লিকুইড রেশিও। এই তিন নামের যে কোনো এক নামে আসবে, ইদার কুইক রেশিও অর অ্যাসিড টেস্ট রেশিও অর লিকুইড রেশিও, এই তিনটা নামের যে কোনো একটা নামে আসবে। তো কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও বা লিকুইড রেশিও আমরা কীভাবে পাবো? সেটা হচ্ছে আমরা যদি কুইক অ্যাসেটস ডিভাইডেড বাই কুইক লাইবিলিটিস, আমরা যদি কুইক অ্যাসেটসকে যদি কুইক লাইবিলিটিস দ্বারা যদি ডিভাইড করি তাহলেই কিন্তু আমরা কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও বা লিকুইড রেশিও পেয়ে যাব। এখন কথা হচ্ছে কুইক অ্যাসেটস কীভাবে পাওয়া যাবে বা কুইক লাইবিলিটি কীভাবে পাওয়া যাবে। দেখো আমি এখানে লিখছি যে কীভাবে আমরা কুইক অ্যাসেটস পেতে পারি। কুইক অ্যাসেটস, আমরা যদি কারেন্ট অ্যাসেটস মাইনাস ক্লোজিং স্টক, কারেন্ট অ্যাসেটস মাইনাস ক্লোজিং স্টক আর ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং স্টক আর বা ক্লোজিং ইনভেন্টরি বা এন্ডিং স্টক সেম, ঠিক আছে? কারেন্ট অ্যাসেটস থেকে যদি ক্লোজিং স্টক আর প্রিপেইড এক্সপেন্সেস, একটু ভালো করে খেয়াল করো, টোটাল কারেন্ট অ্যাসেটস থেকে যদি ক্লোজিং স্টক আর প্রিপেইড এক্সপেন্স যদি লেস করা হয় তাহলে কিন্তু আমরা কুইক অ্যাসেটস পেয়ে যাব, ঠিক আছে? তাহলে কুইক অ্যাসেটস বা লিকুইড অ্যাসেটস পেতে হলে কারেন্ট অ্যাসেটস থেকে, টোটাল কারেন্ট অ্যাসেটস থেকে ক্লোজিং স্টক আর প্রিপেইড এক্সপেন্স লেস করতে হবে, তাহলেই কিন্তু আমরা কুইক অ্যাসেটস পাবো। অপরদিকে আমরা কুইক লাইবিলিটি কীভাবে পাবো? কুইক লাইবিলিটি সেটা হচ্ছে আমরা যদি কারেন্ট লাইবিলিটি থেকে আমরা যদি ব্যাংক ওভারড্রাফট মানে কি ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, আমরা যদি কারেন্ট লাইবিলিটি থেকে যদি কিনা ব্যাংক ওভারড্রাফট যদি লেস করি তাহলেই কিন্তু আমরা কুইক লাইবিলিটি পেয়ে যাব। তাহলে তোমরা বুঝতেই পারলে যে কীভাবে কুইক অ্যাসেটস পাওয়া যাবে, কীভাবে কুইক লাইবিলিটি পাওয়া যাবে। আমরা যদি এই ফর্মুলাগুলো যদি অ্যাপ্লাই করি যে কারেন্ট অ্যাসেটস থেকে ক্লোজিং স্টক আর প্রিপেড এক্সপেন্স লেস করলে কুইক অ্যাসেটস পাওয়া যায়, কারেন্ট লাইবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট লেস করলে কুইক লাইবিলিটি পাওয়া যায়, তাহলে আমরা কিন্তু এরকম কুইক অ্যাসেটস কুইক লাইবিলিটি পেয়ে যাব। এগুলো পাওয়ার পরে তো কুইক অ্যাসেটসকে কুইক লাইবিলিটি দ্বারা ডিভাইড করব, তাহলেই কিন্তু আমরা কুইক রেশিও পেয়ে যাব, ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আমি তোমাদেরকে যেই ফর্মুলাটা শিখাবো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, এটাও খুব বেশি আসে। তো তোমরা বাসায় যেই ফর্মুলাগুলো আজকে শেখাচ্ছি তোমরা বাসায় খুব ভালো করে এগুলো বুঝে মুখস্থ করে ফেলতে হবে। ওকে, নাম্বার 3 আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও একটা বিজনেস অর্গানাইজেশনের ডেইলি যেই এক্সপেন্সগুলো এগুলো মিট আপ করার জন্য যেই ক্যাপিটালের প্রয়োজন হয় সেটাকেই বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল অর কারেন্ট ক্যাপিটাল। একটা বিজনেস অর্গানাইজেশনের ডেইলি এক্সপেন্সগুলো, অপারেটিং অ্যাক্টিভিটিস, এগুলো ডেইলি যে অ্যাক্টিভিটিসগুলো হয় এগুলোর জন্য আমাদের যে এক্সপেন্স যে ক্যাপিটালের প্রয়োজন হয় সেটাকেই বলা হয় হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বা কারেন্ট ক্যাপিটাল। তো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বা কারেন্ট ক্যাপিটাল রেশিও এটা কীভাবে যে এটা কেন নির্ণয় করা হয় সেটা হচ্ছে কোনো একটা মানে বিজনেস অর্গানাইজেশনের এই ওয়ার্কিং ক্যাপিটাল তাদের মানে পর্যাপ্ত পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল আছে কি না, যে তারা তাদের ডেইলি অ্যাক্টিভিটিস ডেইলি এক্সপেন্স মিট আপ করার ওই ক্যাপাবিলিটি তাদের আছে কি না, এটা যাচাই করার জন্যই কিন্তু এই ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও এই ফর্মুলা অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, তাহলে এটা কীভাবে পাওয়া যায় সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। আমরা যদি
একটা বিজনেস অর্গানাইজেশনের ওয়ার্কিং ক্যাপিটাল বা কারেন্ট ক্যাপিটালকে যদি কারেন্ট লাইবিলিটিস দ্বারা যদি ডিভাইড করি তাহলেই কিন্তু আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে যাব। এখন কথা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বা কারেন্ট ক্যাপিটাল কিভাবে পাওয়া যাবে, সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। দ্যাট মিন্স আমরা যদি একটা বিজনেস অর্গানাইজেশনের টোটাল কারেন্ট অ্যাসেটস থেকে যদি কারেন্ট লায়াবিলিটিস যদি লেস করি তাহলেই কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যাচ্ছে। অর্থাৎ কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি ইকুয়াল টু ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটালকে আবার কারেন্ট লায়াবিলিটি দ্বারা আমরা ডিভাইড করলেই ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও পাওয়া যাবে। কখনো কখনো আমাদের শুধু কোশ্চেন আসে যে ক্যালকুলেট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল, শুধু ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেট করতে বলে। যদি শুধু ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেট করতে বলে তাহলে আমরা কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটি আমরা লেস করব, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যাবে। আর যদি কিনা বলে ক্যালকুলেট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, তখন ওয়ার্কিং ক্যাপিটালকে কারেন্ট লায়াবিলিটি দ্বারা ডিভাইড করতে হবে, তখন আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও পেয়ে যাব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমি তোমাদেরকে এখন আরেকটা ফর্মুলা শেখাবো, সেটা হচ্ছে আমাদের কোন একটা বিজনেস অর্গানাইজেশনের প্রফিট আর্নিং ক্যাপাবিলিটি। কীভাবে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই বিজনেস অর্গানাইজেশনের প্রফিট আর্নিং ক্যাপাবিলিটি, প্রফিট আর্নিং অ্যাবিলিটি কেমন, তাদের মুনাফা অর্জন ক্ষমতা, সক্ষমতা কতটুক, সেটা যাচাই করার জন্য আমরা একটা মোস্ট কমন একটা ফর্মুলা, সেটা হচ্ছে গ্রস প্রফিট রেশিও। এই গ্রস প্রফিট রেশিও আমরা কীভাবে পেতে পারি, সেটা হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস, গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। আমরা যদি গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100 এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা গ্রস প্রফিট রেশিও পেয়ে যাব। অর্থাৎ এই গ্রস প্রফিট এটা কিন্তু স্টেমের মধ্যে কিন্তু দেয়া থাকবে, অনেক সময় দেয়া থাকে। তো গ্রস প্রফিটকে যদি নেট সেলস দ্বারা ডিভাইড করে যদি 100 দ্বারা মাল্টিপ্লাই করি তখনই কিন্তু আমাদের গ্রস প্রফিট রেশিও আমরা কি অ্যান্সার পেয়ে যাব। এখন কথা হচ্ছে যদি কিনা স্টেমের মধ্যে যদি গ্রস প্রফিট রেশিও যদি দেয়া না থাকে তখন কি করতে হবে। যদি গ্রস প্রফিট রেশিও যদি দেয়া না থাকে তখন গ্রস প্রফিট রেশিও যদি দেয়া না থাকে তখন যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রস প্রফিট বের করতে হবে। কিভাবে বের করব, নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। একটু আমরা ভালো করে একটু খেয়াল করি, আমরা যদি নেট সেলস থেকে যদি কস্ট অফ গুডস সোল্ড যদি লেস করি তখন কিন্তু আমরা গ্রস প্রফিট পেয়ে যাব। এটা কখন বের করতে হবে, যদি স্টেমের মধ্যে যদি সরাসরি যদি গ্রস প্রফিট দেয়া না থাকে। যদি সরাসরি গ্রস প্রফিট দেয়া থাকে তাহলে তো যেটা দেয়া থাকবে সেটাই লিখব, আর যদি না দেয়া থাকে তাহলে নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড লেস করে গ্রস প্রফিট বের করে সেই গ্রস প্রফিটের অ্যামাউন্ট এখানে লিখতে হবে। গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100 এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা গ্রস প্রফিট রেশিও পেয়ে যাব। আর এটার রেজাল্ট অবশ্যই পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। যেমন গ্রস প্রফিটকে নেট সেলস দ্বারা ডিভাইড করে 100 দ্বারা মাল্টিপ্লাই করার পরে ধরো রেজাল্ট আসছে 10, তাহলে 10%, যদি আসে 20 তাহলে 20%। ঠিক আছে, এভাবে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। আর একটু আগে তোমাদেরকে যে 3টা ফর্মুলা শিখালাম, কারেন্ট রেশিও, কুইক রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, ওগুলোর রেজাল্ট প্রকাশ করতে হবে 1:1 দ্বারা, 2:1, 3:1, 1:1, 4:1 ওই রকম। বাট গ্রস প্রফিট রেশিও এরকম প্রফিট, হ্যাঁ এরকম প্রফিট রিলেটেড যেরকম কোশ্চেনগুলো আসবে, গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, ঠিক আছে, তারপরে হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, এরকম প্রফিট বা রিটার্ন রিলেটেড যেই কোশ্চেনগুলো আসবে এগুলোর রেজাল্ট পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, আজকে লাস্ট ফর্মুলা তোমাদেরকে এখন আমি শেখাবো, সেটা হচ্ছে নাম্বার 5, সেটা হচ্ছে নেট প্রফিট রেশিও। So how can we calculate net profit ratio? Okay, we can calculate net profit ratio by this formula. সেটা হচ্ছে আমরা যদি নেট প্রফিটকে নেট সেলস দ্বারা ডিভাইড করে 100 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা নেট প্রফিট রেশিও পেয়ে যাব। অর্থাৎ তোমার স্টেমের মধ্যে যে নেট প্রফিট দেওয়া থাকবে সেই নেট প্রফিটকে নেট সেলস দ্বারা ডিভাইড করে 100 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100, তাহলে কিন্তু নেট প্রফিট রেশিও পাওয়া যাবে।
তার মানে গ্রস প্রফিট রেশিও বললে গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100, আর নেট প্রফিট রেশিও বললে নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। যদি নেট প্রফিট রেশিওকে নেট প্রফিটকে নেট সেলস দ্বারা ডিভাইড করে 100 দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে কিন্তু নেট প্রফিট রেশিও পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট 5টা ফর্মুলা আজকে আমরা আলোচনা করলাম। এই 5টা ফর্মুলাই কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে। নেক্সট ক্লাসে বাকি ফর্মুলাগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো তোমরা 5টা ফর্মুলা বাসায় খুব ভালোভাবে মুখস্থ করে এবং বোর্ড কোয়েশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে। তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলেই দেখতে পাবে যে 5টা ফর্মুলা বিভিন্ন বোর্ডে খুব বেশিবার এসেছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত হলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।